গতকালই আপনাদের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক এবং সেই বৈঠকের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছিলাম। তবে এখনো পর্যন্ত যা তথ্য আমার কাছে রয়েছে, তবে একটি পর্বের মধ্যে গতকালের সব তথ্য আপনাদের দিতে পারিনি, তাই আজকে আপনাদের সামনে দ্বিতীয় পর্ব আনতে হলো। আসলে কথাটা কতটা হাস্যকর আপনারা কি একবার ভেবে দেখেছেন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক, একেবারেই গাল ভরা একটা নাম। প্রথম কথা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটার কোনো অস্তিত্বই নেই। তার কারণ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই তৃণমূল কংগ্রেস নামক দলটি এখন অল ইন্ডিয়া পার্টির তকমা হারিয়েছে। তা সত্ত্বেও কিছুটা গায়ের জোরি করে অল ইন্ডিয়া শব্দটি তৃণমূল কংগ্রেসের আগেই ব্যবহার করে থাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে জাতীয় কর্মসমিতির বৈঠক, যে দলটির পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও অস্তিত্ব নেই, এমনকি যেখানেই নির্বাচনে লড়তে যায় সেখানে নোটার সঙ্গে যুদ্ধ করে হেরে যায় যে রাজনৈতিক দলটি, তাদের আবার জাতীয় কর্মসমিতির বৈঠক। এর থেকে হাস্যকর শব্দ আর কি হতে পারে? আর এই শব্দবন্ধগুলোই বলে দেয় গতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় কর্মসমিতির বৈঠকের কি পর্যালোচনা হয়ে থাকতে পারে আর কি তার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। খুব স্পষ্টভাবে আপনাদের সামনে আগের দিন বলেছিলাম, আজকে আরও একবার বলবো, যে এমনিতেই আপনারা জানেন তৃণমূলের কর্মসমিতির গতদিনে হয়ে যাওয়া বৈঠকে মূলত যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলির অন্যতম হলো কোন মুখপাত্রের কি ভূমিকা রয়েছে, কোন মুখপাত্র কোন বিষয়ে মন্তব্য করতে পারবেন, এমন যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তেমনি এবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই রকম তিনটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আর একটু যদি মাথা আপনারা খাটান, এই কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়াটা কি সত্যি জরুরি ছিল? এমনিতেই আঞ্চলিক দল, তার আবার জাতীয়তা, এবং তারা নাকি জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নিচ্ছে দলীয় শৃঙ্খলা কমিটিতে কে থাকবে, কোন বিষয়ে কে কথা বলবে, এই ধরনের সিদ্ধান্ত উঠে আসছে একটা বৈঠক থেকে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে গতকালের এই বৈঠকটি কার্যত ছিল তৃণমূল কংগ্রেসের সমস্ত হেভিওয়েট নেতাদের, বিশেষ করে মমতাপন্থী এবং অভিষেকপন্থী নেতাদের সকলকে ডেকে অভিষেককে পাশে বসিয়ে এটা কার্যত পরিষ্কার করে দেওয়া যে বাবা, অনেক হয়েছে, তোমার এই যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, তুমি যে ভাবছো আমার বয়স হয়ে গিয়েছে, আমি অবিলম্বে আমার মুখ্যমন্ত্রিত্ব নেহাত ত্যাগ করে কিংবা নিদেন পক্ষে উপমুখ্যমন্ত্রিত্বর পদটা তোমাকে দিয়ে দেব, এমনটা তুমি যাদেরকে দিয়ে ভাবাচ্ছ সেগুড়ে বালি, এই রকম কোনো সিদ্ধান্তই হবে না। তৃণমূল কংগ্রেসের বাকি ল্যাম্পপোস্টের মতো তুমি যে শুধুমাত্রই যে একটা ল্যাম্পপোস্ট বই, অন্য কিছু নয় আমার কাছে, সেটাই যেন মুখ্যমন্ত্রী গতদিনে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাও আবার তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে ডেকে এনে। এবং দীর্ঘ বেশ কয়েক বছর এবং কয়েক মাস ধরে চলা নবীন প্রবীণদের যে যুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লবি নিয়ে ছায়া যুদ্ধ তৈরি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন নেতারা তাকে যে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং দলীয় আরো বেশ কিছু দায়িত্ব দেওয়ার কথা বলে আসছেন, তা উপসংহার করতেই মুখ্যমন্ত্রীর এই স্পষ্ট বার্তা যে আমি যতদিন জীবিত রয়েছি তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। বিরোধীরা যে কথা বলে সেই কথা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে অস্বীকার করলেও তিনি যে এই বক্তব্যে নিজেও মান্যতা দেন আর এই বক্তব্যে তিনি যে নিজেও খুশি হন, সেটাই স্পষ্ট করে দিলেন পরিবারের আরও একজন এবং তৃণমূলের দ্বিতীয় নম্বর ব্যক্তিটিকে পাশে বসিয়ে এই সহজ তথ্যটা বুঝিয়ে দিতেই মুখ্যমন্ত্রী গতদিনে এই কর্মসমিতির নামে বৈঠকটি আয়োজন করেছিলেন। গতদিনে জাতীয় কর্মসমিতির বৈঠকের নামে যে দুটি বিষয়ে আলোচনা করলেন, একটি হচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, অর্থাৎ এই বিষয়ে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দলীয় শৃঙ্খলা যদি কেউ না মানেন, তার জন্য কিভাবে শৃঙ্খলা রক্ষা করা যায়, তার জন্য গতদিনে অভিষেককে পাশে বসিয়ে তিনটি কমিটি তৈরি করে আলোচনা করা হলো। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে হঠাৎ করে তৃণমূলের এক এক নেতা এক এক রকমের মন্তব্য করে বসছেন, তাতে করে মুখ্যমন্ত্রীর যথেষ্টই সম্মানহানি হচ্ছে বলে অনেকেই মনে করছেন। কারণ
এই রাজ্যে বিশৃঙ্খলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ, বা তাকে যারা চাইছেন কার্যত অন্য প্রকারে বা ঘুর প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা যে তারা প্রস্তাব করছেন, এটা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই গতদিনে এই দুটি বিষয়ে আলোচনা করে জাতীয় কর্মসমিতির বৈঠকের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের পন্থীদের স্পষ্ট বার্তা দেওয়া হলো যে বাপু, এ ব্যাপারে আমি শেষ কথা বলবো। যতই তোমরা লাফানো ঝাপানো করো না কেন, বেশি কিছু করলে তোমাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নিতেও কিন্তু কুণ্ঠিত বোধ করব না। কার্যত এই বার্তা দেওয়ার জন্যই গত পরশু তৃণমূল কংগ্রেসের এই নাটক। এছাড়াও আজকে আপনাদের যে তথ্যগুলো দেব, সেগুলো নিশ্চিতভাবে এটা স্পষ্ট করে দেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো দিলেন, তিনি তো সেই বার্তাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনেও দিতে পারতেন কিংবা ঘরের মধ্যে বসেও দিতে পারতেন, কিন্তু তা নিয়ে তো আর দলের রাজনীতি কমবে না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিষেকপন্থী বলুন আর মমতাপন্থী বলুন, সকলকে ডেকে এনে এটা স্পষ্ট বুঝিয়ে দিলেন যে দলের শেষ কথা আমিই বলবো। তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের খবর, গত পরশুর বৈঠকের শুরুর আগের দিন নেত্রী প্রথমে বৈঠকে উপস্থিত নেতাদের শপথ পাঠ করান। সেখানে বলা হয় বৈঠকের অন্দরের কোনো বক্তব্য যেন প্রকাশ্যে না যায়। তিনি এমনও নাকি বলেছেন যে কে কোথায় কি করছেন, কার সাথে কথা বলছেন, কি প্ল্যান করছেন, এই সমস্ত খবরই তার কাছে রয়েছে। তিনি যে কোনো ধরনের দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করবেন না, তাও বৈঠকের শুরুতেই তিনি স্পষ্ট করে দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর। কাজেই বুঝতেই পারছেন যে একেবারে বৈঠকের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাতেই বেড়াল মেরে দিয়েছেন এই বলে যে আমি শেষ কথা বলবো, দল বিরোধী যারা কার্যকলাপ করছেন, কে কার সাথে কথা বলছেন, সব খবর আমার কাছে রয়েছে। কোনো দল বিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না, বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় শপথ করিয়ে বলে দিয়েছেন। এবং গতদিনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে 5 জন নতুন করে সংযুক্তকরণ করা হয়েছে। তারা ছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ আহমেদ খান। দলের মধ্যে এই 5 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন এবং অনুগত হিসাবেই পরিচিত, এবং এরা প্রত্যেকেই প্রবীণ। ওই যে কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে 60 বছর পেরিয়ে গেলে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত বলে তিনি যে মন্তব্য করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন এই প্রত্যেকের, যাদের নাম করলাম 5 জনকে নতুন জাতীয় কর্মসমিতিতে যাদের জায়গা দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে ষাটোর্ধ্ব। আর এটা করেই পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তুমি যে তত্ত্ব দিচ্ছ তার তত্ত্বের বাইরে গিয়েই আমি আমার দল পরিচালনা করব। দল পরিচালনার জন্য তোমার জিরো প্রেফারেন্স। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্যান্য ল্যাম্পপোস্টের মতো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে একজন ল্যাম্পপোস্ট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে অন্যান্য নেতার সামনে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। দেখুন, হুমায়ুন কবির তো আর এমনি এমনি লাফালাফি করছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে উপমুখ্যমন্ত্রী করে তার হাতে পুলিশি দপ্তর দেওয়া হোক অবিলম্বে, এটা তিনি বলেছিলেন। এরপর ময়দানে নেমেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পুলিশ নিয়ে প্রশ্ন তুলে প্রকারান্তরে মমতারই সমালোচনা করা হচ্ছে। কল্যাণ স্পষ্ট বলে দিয়েছিলেন যারা মনে করছেন মমতাকে বাদ দিয়ে তৃণমূল, তারা সামনে এসে কথা বলুন। অর্থাৎ দলের মধ্যে এই চোরা স্রোত যেটা চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনের বৈঠকে তার জবনিকা পতন করলেন। এবং এর থেকেও সবথেকে বড় ইন্টারেস্টিং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঠ এবং গন্তব্য যে দিল্লি, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন কার্যত এই বিতর্কের পর। বাংলা নিয়ে নয়, দিল্লিতে সংসদে যদি কোনো বক্তব্য থাকে তার মুখপত্র করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ বাংলা নিয়ে যে এতগুলো মুখপত্রের দপ্তর ভাগ করা হয়েছে, তা নিয়ে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়নি। শুধুমাত্র একটা কমিটিতেই, একটা মুখপত্র কমিটিতেই তার জায়গা হয়েছে, সেটা হচ্ছে দিল্লির সংসদ ভবন। আর এ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে যে এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক,
তাহলে কি তাকে কৌশলে বাংলা থেকে সরিয়ে দেওয়া হলো? তাহলে কি বাংলা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না, তার এখতিয়ার শুধুমাত্রই যে সংসদ নিয়ে সেটাই কার্যত বুঝিয়ে দিলেন দলের সর্বময়ী করতেই? যদিও এর জবাবে তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি সব বিষয় নিয়েই বলবেন। যদিও চন্দ্রিমার জবাব তৃণমূলের অভিষেকপন্থীদের অনেকেরই হজম হয়নি। একান্ত আলোচনায় অভিষেক ঘনিষ্ঠ এক নেতা নাকি বলেছেন, তাই যদি হবে তাহলে দিল্লির মুখপাত্রদের তালিকায় অভিষেকের নাম বলার কারণ কি? অভিষেক যদি সব জায়গাতেই মুখ খুলতে পারেন তাহলে তাকে শুধুমাত্রই একটি কমিটি, তাও আবার দিল্লির মুখপাত্রতে তার জায়গা কেন হবে? তিনি তো কোনো কমিটিতেই জায়গা না পেয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে পারতেন যে কোনো বিষয়ে তিনি কথা বলতে পারেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো কমিটিতে নেই, অর্থাৎ তিনি যে সর্বময়ী কর্ত্রী, তার জন্য তৃণমূল কংগ্রেসের যে কোনো নিয়ম বা কমিটির প্রয়োজন হয় না, সেটা যেমন তিনি নিজেকে কোনো কমিটির মধ্যে না রেখে প্রমাণ করেছেন, ঠিক এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই ধরনের ব্র্যাকেটে বা বন্ধনীতে রাখতেন। কিন্তু গতকাল এতগুলো কমিটিতে ভাগ হয়ে যাবার পর অভিষেকের কপালে যখন শুধুমাত্রই একটা কমিটি জুটল, তাও আবার গোটা পশ্চিমবঙ্গ নয়, দিল্লির মুখপত্র যখন করে দেওয়া হলো, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল যে বাংলার যে সমস্ত মুখপাত্ররা রয়েছেন তার তালিকায় অভিষেক নেই। এই কথার অর্থ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে কথা বলতে পারেন বাংলা নিয়ে, কিন্তু কার্যত দল চাইছেন না যে তিনি বাংলা নিয়ে কথা বলুক? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে বাংলা থেকে দিল্লিতে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটার একেবারে অন্তিম কাজটি করে ফেললেন? এবং এছাড়াও যদি আপনারা খেয়াল করে দেখেন যে শৃঙ্খলা রক্ষাকারী কমিটি তৈরি হয়েছে, এই নতুন করে 3টি শৃঙ্খলা রক্ষাকারী কমিটি গঠন করা শুধুমাত্রই কি যে দলের মধ্যে থেকে একটা চাপা স্রোত বইছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, অনেকে যেমন মনে করছে তার থেকে মুক্তি পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা, আবার অনেকে এটাও মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন যতটা লুটেপুটে খাওয়া যেতে পারে, অভিষেক আসলে তাকে সমর্থন করলে সেই সুযোগ বাড়লেও বাড়তে পারে। সেই কারণেই অভিষেক আসতে পারে আগে ভাগেই এটা আন্দাজ করে তাকেই দল থেকে অনেকেই সমর্থন করতে শুরু করে দিয়েছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে 3টি শৃঙ্খলা রক্ষাকারী কমিটি গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি দলের মধ্যে অহেতুক এই নিয়ে কথাবার্তা কন্টিনিউ বলতেই থাকো তাহলে আমরা এবার পদক্ষেপ নিতে বাধ্য হব। অর্থাৎ এই যে শৃঙ্খলা রক্ষাকারী কমিটি তৈরি হয়েছে, সেটা দেখবেন না আপনি যে কোনো নেতা নরেন্দ্র মোদীকে গালি দিয়ে কোনো মন্তব্য করলে কিংবা রাষ্ট্রপতিকে নিয়ে কোনো কুমন্তব্য করলে দলীয় শৃঙ্খলা রক্ষাকারী কমিটি তারা যতটা না সক্রিয় হবে, তার থেকে 100 গুণ বেশি তারা সক্রিয় হবে যদি দলের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ বলেন যে তাকে বেশি দায়িত্ব দেওয়া হোক, তাকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, এই ধরনের যদি কেউ বক্তব্য বলেন, যে কোনো স্তর থেকেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটু আওয়াজ ওঠে, তাহলে এই যে শৃঙ্খলা রক্ষাকারী কমিটি তারা বেশি করে আগ্রাসী মনোভাব দেখাবেন। এই কারণেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হলো 3টি কমিটি তৈরি করে? এই প্রশ্ন যেমন উঠবে, ঠিক তেমনি আবার এই যে শৃঙ্খলা রক্ষাকারী কমিটির জন্য আপনাদের গতকালই নামগুলো বলে দিয়েছিলাম, যে যে ব্যক্তিদের জায়গা হয়েছে ওই শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মধ্যে, তার মধ্যে একজনও অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী কোনো নেতা বা নেত্রী নেই। শুধুমাত্র এই বিধানসভার মুখপাত্রতে কুণাল ঘোষ ছাড়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী কোনো মুখপাত্রের জায়গা হয়নি। অর্থাৎ প্রত্যেকটি অ্যাঙ্গেল বিশ্লেষণ করলে এটা অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতীয় কর্মসমিতির বৈঠকের নাম করে গত দিনে যা বৈঠক হয়েছে সেটা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্যান্য তাবর তাবর নেতামন্ত্রীদের বা নেতা নেতৃত্বদের বার্তা দিয়েছেন যে দলের মধ্যে আমি শেষ কথা, যতদিন আমি আছি দলের মধ্যে দ্বিতীয় কোনো আর পিলার তৈরি হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বিরোধীরা যে বক্তব্য বলে আসছেন এতদিন ধরে, একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট, সেটাই মুখ্যমন্ত্রী বিভিন্ন ছলে বলে কৌশলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কারণ দলের মধ্যে যখন দুটো পোস্ট তৈরি হয়ে যাচ্ছিল প্যারালালি,
সেই আবহে মুখ্যমন্ত্রী প্রথম রাতেই বেড়ালটা মারার জন্যই পরিষ্কারভাবে বলে দিলেন যে দলের মধ্যে একটাই পোস্ট এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া গত দিনের বৈঠকে আর কোনো প্রয়োজন ছিল বলে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি এই যে শীতকালীন অধিবেশন হচ্ছে, সেই অধিবেশনে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি হওয়া উচিত, আদানি নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা ঝাঁপিয়ে পড়বে, বা অন্যান্য বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি আগ্রাসী নীতি হওয়া উচিত, সে নিয়ে যতটা না আলোচনা হয়েছে বেশি করে দলের অন্দরে কিভাবে শৃঙ্খলা রক্ষা করা যায়, দলের মধ্যে কে কোন মন্তব্য বলবেন, এই বক্তব্যগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া ছাড়া গত দিনের এই মিটিংয়ের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। কি বলবেন বন্ধুরা, আপনারা কি সহমত হলেন? আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম, তার কারণ আপনারাও তো সকলেই রাজনৈতিক সচেতক, তাই আপনারাও আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।